শোনো কিঞ্জা, হিসাব অনুযায়ী তুমি আমাদের বৌমা। বেশ আগেই তোমার আর মুনতাসিরের বিয়ে হয়েছে। তবে এই কথাটা আমাদের পরিবারের কয়েকজন মানুষের বাইরে আর কেউ জানে না। বাইরের মানুষের মধ্যে একমাত্র তোমার বান্ধবী রূপন্তী জানে। মেয়েটা তোমার বিশ্বস্ত, তাই জানানোর পরেও কোনো সমস্যা হয়নি। কিন্তু আমরা চাই এবার সবাই জানুক তুমি আমাদের একমাত্র ছেলের বউ। তাই এখান থেকে ফিরে আমরা বিয়ে নিয়ে আলোচনা করব। আজকেও আমরা এইসব নিয়ে কথা বলছিলাম। তা তোমার কোনো আপত্তি নেই তো এখন আনুষ্ঠানিকভাবে বিয়ে করতে? কিঞ্জা ম্লান গলায় বলে, খালুজান, আপনি আগে আপনার ছেলের সাথে কথা বলুন। তার সাথে কথা বলে এই বিষয়টি নিয়ে এগোনোই ভালো। বাকি আপনাদের সিদ্ধান্তের বাইরে আমার কোনো মতামত নেই। আপনারা আমার অভিভাবক, তাই আপনারা আমার জন্য যা ভালো মনে করেন সেটাই হবে। রবি হাওলাদার খুশি মনে বলেন, আমি জানতাম তুই এমনটাই বলবি। আচ্ছা, তুই ঘরে যা, আমরা মুনতাসিরের সাথে কথা বলবো বাড়ি ফিরে। ঠিক আছে খালামণি। বাইরে বের হতেই মুনতাসিরের চাচিমা ডাক দেয় কিঞ্জাকে। কিঞ্জা সেই ডাকে সাড়া দিয়ে বলে, জি চাচিমা, বলুন। মুনতাসিরের চাচিমার নাম মোহনা প্রামাণিক। সে খানিকটা গম্ভীর স্বরে কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, দেখো কিঞ্জা, তুমি আমাদের মুনতাসিরের বউ, আমরা সেটাই জানি। বিয়ে যেভাবেই হোক না কেন, হয়েছে তো। তাই মুনতাসিরের দিকে নজর দাও তুমি, ওকে নিয়েই ভাবো। তুমি ফারহানের বড় ভাইয়ের বউ, তাই তোমার ফারহানের সাথে এত মেলামেশা করা ঠিক না। মানছি তোমরা সমবয়সী, স্কুল জীবন থেকে একসাথে বড় হয়েছ। তবে তোমাকেও তো বুঝতে হবে, সমাজ বলে একটা কথা আছে। তোমার আর ফারহানের সারাক্ষণ একসাথে থাকা, গল্প করা বেশ দৃষ্টিকটু দেখায়। আগে যা হয়েছে সেটা হয়ে গিয়েছে, কিন্তু এখন তোমরা বড় হয়েছ, তাই যা করবে একটু বুঝে শুনে করো। গল্প করো, তাতে মানা নেই, তবে একটু দূরত্ব বজায় রেখে চলো। এমন কিছু করো না যেন আমাদের পরিবারের মান সম্মান নষ্ট হওয়ার সাথে সাথে দুই ভাইয়ের সম্পর্কের মাঝেও ফাটল ধরে যায়। আমি যা বললাম তা মাথায় রেখো। কথাটা বলে কিঞ্জার কোনো কথা শোনার অপেক্ষা না করেই মোহনা প্রামাণিক চলে যায়। এই মানুষটা একসময় কিঞ্জাকে বেশ আদর করত, তবে কিঞ্জার বাবা মায়ের বিচ্ছেদ হওয়ার পর থেকে বাকি অনেকের মতোই সেও কেমন যেন বদলে গেল। কিঞ্জা পাকাপাকি ভাবে মুনতাসিরদের বাড়িতে থেকে যাওয়ার পর থেকেই সময়ে অসময়ে ইনিয়ে বিনিয়ে কিঞ্জাকে কথা শোনায় মোহনা প্রামাণিক। কথাগুলো যে খুব ভালোভাবে বলে তেমন না, তার কথার ধরনে এটা অল্প বিস্তর বোঝাই যায় যে সে কিঞ্জাকে আহামরি পছন্দ করে না। সহ্য করতে হচ্ছে তাই সহ্য করে যাচ্ছে, বিষয়টা এমন। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে ঘরে চলে যায়। পথিমধ্যে ফারহানের সাথে দেখা হলে ফারহান কথা বলার জন্য এগিয়ে আসলেও সে পাশ কাটিয়ে চলে যায়। বাবা মা থাকা একটা সন্তানের জন্য কতটা জরুরি, এটা বড় হওয়ার সাথে কিঞ্জা একটু একটু করে বেশ ভালোই বুঝতে পেরেছে। দিনে দিনে যেন আরো বেশি করে উপলব্ধি করতে পারছে। এর সাথে পাল্লা দিয়ে বাবা মায়ের প্রতি রাগ, অভিমান, ঘৃণাও বাড়ছে বেশ। রাত নেমেছে ধরণীর বুকে। আকাশে আজ পূর্ণ চাঁদের দেখা মিলেছে। পূর্ণিমার রাতে দুজন কাছের মানুষ যখন একসাথে থাকে তখন সেই সময়টা ভীষণ সুন্দর হয়ে ওঠে। এমনই এক সুন্দর মুহূর্তে ফারহান দুই হাঁটু গেড়ে বসে পড়ে মাটিতে। সামনেই একটা চেয়ার টেনে বসেছে কিঞ্জা। ফারহানের এমন কাণ্ডে কিঞ্জা খানিকটা অবাক হয়ে বলে, নিচে বসলি কেন? ফারহান ঠোঁটের কোণে মিষ্টি একটা হাসির রেখা টেনে বলে, ভালোবাসি বললে বিশ্বাস করবে কিনা জানি না, তবে জানো, তোমায় ভালোবেসে আমি নতুন করে বাঁচতে শিখেছি। তুমি আমার জীবনের প্রথম প্রেম, প্রথম ভালোবাসা। আর আমি চাই তুমি আমার জীবনের শেষ ভালোবাসাও হও। আমি জানি তোমার জীবনে অন্য কেউ এসেছিল, কিন্তু সে তো তোমায় ভালোবাসেনি কখনো। যে তোমাকে ভালোবাসেনি তাকে ভালোবেসে তুমি ভালোবাসার ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেললে। এটা কি অন্যায় নয়? একটাবার কি আমায় সুযোগ দেওয়া যায় না? আমি কথা দিচ্ছি, কেবল ভালোবাসি ভালোবাসি বলে নিজের ভালোবাসা প্রকাশ করব না আমি। আমার ভালোবাসা আমি প্রমাণ করতে চাই তোমায় ভালো রেখে। একবার হাতটা ধরো তো, দেখো, তোমার হাত আমি কখনো ছাড়বো না। এই দেহে যতদিন প্রাণ থাকবে ততদিন আমি তোমাকে ভালোবেসে যাব। সে আমি তোমাকে পাই বা না পাই, ভালো তো আমি শুধু তোমাকেই বাসি।
কখনই কি তোমাকে আগলে রাখার সুযোগ পাবো আমি? যে পুরুষ তোমার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকায়নি, তাকে ভালোবেসে তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো না প্লিজ। তোমায় না পেলে হয়তো আমি বিলীন হয়ে যাব। তোমার ভালোবাসা পাওয়ার আশা থাকতে থাকতে আমি তৃষ্ণার্ত পথিকের মতো করে ছুটে বেড়াই তোমার মনের আঙিনায়। আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই তোমার সাথে। তোমাকে ভালোবেসে পার করে দিতে চাই গোটা একটা জীবন। বলো না, তুমি কি আমার হবে? আমার যতনে রাখা প্রেম হবে? হবে কি আমার একমাত্র ভালোবাসা? কথাগুলো বলতে বলতে ফারহান অসহায় চোখে তাকায় কিঞ্জার দিকে। কিঞ্জা এক দৃষ্টিতে তাকিয়ে আছে তারই দিকে। দুজনের চোখাচোখি হলে কিঞ্জার কণ্ঠে খানিকটা আদর ঢেলে বলে, ও হে প্রেম, তোমার এত প্রেম উপেক্ষা করার ক্ষমতা তো আমার নেই। তাই তোমার ভালোবাসাকে তোমার হতে আমি সাহায্য করব তোমায়। আমি চেষ্টা করব সে যেন তোমার হয়, শুধুই তোমার। আচানক হাততালির আওয়াজে চমকে ওঠে দুইজন। সামনে তাকিয়ে দেখে মুনতাসির দাঁড়িয়ে আছে। মুনতাসিরের এমন হঠাৎ আগমনে অবাক হয় তারা। তাকে দেখে তৎক্ষণাৎই দুজনে দাঁড়িয়ে যায়। কিঞ্জা থতমত আওয়াজে বলে, আপনি এখানে?" মুনতাসির এগিয়ে আসে তাদের দিকে। চেহারায় এক রাশ রাগ নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ভুল সময়ে এসে পড়লাম তাই না? এখানে তো প্রেম প্রেম খেলা চলছে। কিঞ্জা অবাক হয়ে বলে, এসব আপনি কি বলছেন? ঠিকই তো বলছি আমি। সম্পর্কে তুমি আমার বউ, কিন্তু ভালোবাসাও আমার ভাইয়ের। হুম, তা কবে থেকে চলছে এসব? এদিকে আমার সাথে সংসার করতে চাও, অন্যদিকে আমার ভাইয়ের সাথে ভালোবাসার কাব্য রচনা করছো। লজ্জা করে না তোমার? অবশ্য তোমার থেকে তো এটাই আশা করা যায়। যার রক্তে পরকীয়া মিশে আছে সে আর কি বা করবে, চরিত্রহীনা মেয়ে কোথাকার। মুনতাসিরের মুখ থেকে এমন জঘন্য কথা শুনে লজ্জায় চোখ বন্ধ করে নেয় কিঞ্জা। নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে তার। ফারহান ভাইয়ের কাছে এগিয়ে গিয়ে বলে, ভাইয়া, তুমি আমাদের ভুল বুঝছো। মুনতাসির তাচ্ছিল্যের হাসি হেসে বলে, ও আচ্ছা, আমি ভুল বুঝলাম তোদের। তাহলে ঠিক কোনটা? ফারহানকে নিশ্চুপ থাকতে দেখে মুনতাসির বলে, ওই মেয়ের রক্তে যে এইসব আছে তা আমরা সবাই জানি। তাই তো ওকে আমি সহ্য করতে পারি না। যার বাবা মায়ের চরিত্রের ঠিক নেই সেই মেয়ে যে রাস্তার মেয়ে হবে, এটা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু তুই আমার ভাই হয়ে আমার সাথে এটা কিভাবে করতে পারলি? কিঞ্চা আর নিজেকে সামলে রাখতে পারে না। শব্দ করে কেঁদে ওঠে সে। বারবার তার কানে বাজতে থাকে কেবল একটা কথাই, রাস্তার মেয়ে। মুনতাসির রাগে চোখ বন্ধ করে নেয়। খানিকক্ষণ পর নিজেকে শান্ত করার চেষ্টা করে কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, একদম নেকা কান্না করবে না। তোমার এইসব কান্না দেখে আমার মন গলবে না। আর যা নিজের চোখে দেখেছি তা অস্বীকার করার কোনো জায়গাই নেই। আসল কথা কি জানো? এতদিন যাবৎ দুধ কলা দিয়ে আমার পরিবার কাল সাপ পুষেছে। কিঞ্জা অশ্রুসিক্ত নয়নে তাকায় মুনতাসিরের দিকে। তার মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছে না, যেন কথা বলতেই ভুলে গিয়েছে সে কিছু সময়ের জন্য। ফারহান কিঞ্জার এমন মুমূর্ষু অবস্থা দেখে এগিয়ে আসে তার দিকে। তার পাশে দাঁড়িয়ে মুনতাসিরকে বলে, নিজের বইয়ের সম্পর্কে এত বাজে কথা বলতে লজ্জা করছে না তোমার? এই, তুমি আমার ভাইয়া, তোমাকে তো এখন আমার নিজের ভাই বলতেও লজ্জা করছে। ফারহানের এমন কথার উত্তরে মুনতাসির কিঞ্জাকে উদ্দেশ্য করে বলে, শেষমেশ ভাইয়ে ভাইয়ে ঝামেলা সৃষ্টি করে দিলে। হ্যাঁ, আসলে কি জানো, তোমার বাবা মা যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তারা ঠিক কাজই করেছে। তোমার মতো মেয়ে থাকার থেকে না থাকাই ভালো। আমার বাবা মা তো বেছে বেছে আমার জন্য সবচেয়ে বাজে মেয়ে নির্বাচন করেছে। তোমার সাথে আমার আর যাই হোক সংসার করা যায় না, ফালতু মেয়ে কোথাকার। না, আর সহ্য করতে পারে না কিঞ্জা। কোনো দিকে না তাকিয়ে কাঁদতে কাঁদতে সে অন্যদিকে চলে যায়। কিঞ্জার পুরো শরীর কাঁপছে। সে কোনো রকমে একটা জায়গায় গিয়ে স্থির হয়, অতঃপর বসে পড়ে মাটিতে। এই জায়গাটা রিসোর্টের একদম শেষের দিকে। রাতের বেলা এই দিকটায় তেমন কেউ আসে না, তাই কিঞ্জা মনের সুখে এখানে কাঁদে। তার কান্নার আওয়াজ কারোর অবধি পৌঁছায় না।
নিজের চুলগুলো মুষ্টিবদ্ধ করে কিঞ্জা শব্দ করে কেঁদে ওঠে। তার নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। বারবার চোখের সামনে ভেসে উঠছে মুনতাসিরের সেই ঘৃণিত দৃষ্টি আর বিষাক্ত কথাগুলো। আল্লাহ, আমি বেঁচে আছি কেন? কেন এত কষ্ট দিচ্ছেন আপনি আমাকে? আমি যে আর পারছি না এসব সহ্য করতে। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়। সব সময় আমাকে কষ্ট দেয়, কিন্তু কেউ তো সেই কষ্টের ব্যথার প্রলেপ দেয় না, বরং আরো বেশি করে ক্ষত স্থানে আঘাত করে। আর কত কষ্ট সহ্য করব আমি? আমার ভেতরটা শেষ হয়ে যাচ্ছে আল্লাহ। আমি কাউকে বোঝাতে পারছি না আমার কষ্ট। নিজের ভেতরের জমে থাকা কষ্টের পাহাড়ের বোঝা আমি আর বইতে পারছি না। আমি আর পারছি না। আমি পরগাছা হয়ে বাঁচতে চাই না। আল্লাহ, অনেক লড়াই করেছি, কিন্তু এখন আমি ক্লান্ত। যার কেউ নেই, সে এই নিঠুর দুনিয়া থেকে কি করবে? আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। আমার তো আপনি ছাড়া আর কেউ নেই। আপনি তো জানেন আমি কেমন। আর কেউ না জানুক, আমার আল্লাহ তো জানে আমি কি এক অসহনীয় যন্ত্রণা নিজের মাঝে বয়ে বেড়াচ্ছি। আল্লাহ, আপনি দয়া করে আমাকে এই অভিশপ্ত জীবন থেকে মুক্তি দিন। মুক্তি চাই আমি। আকাশের দিকে তাকিয়ে কথাগুলো বলতে গিয়েও বারংবার গলা কাঁপে কিঞ্জার। তার চোখ বেয়ে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ছে। বুকের ভেতর অসহনীয় এক ঝড় বইছে। ধীরে ধীরে কিঞ্জার বেঁচে থাকার ইচ্ছাটা মরে যাচ্ছে। চোখের সামনে যেন সে নিজের শেষ হয়ে যাওয়াটা দেখতে পাচ্ছে। রাতে খাওয়ার সময় কিঞ্জাকে কেউ দেখতে পায় না। রুবি হাওলাদার কিঞ্জার কথা জিজ্ঞাসা করলে মুনতাসির বলে, ওকে ওর মতো থাকতে দাও। আগামীকাল সকালে আমরা ঢাকায় ফিরে যাব, সবাই তৈরি হয়ে থেকো। রুবি হাওলাদার অবাক হয়ে বলেন, আগামীকাল? কাল তো আমাদের আরেক জায়গায় ঘুরতে যাওয়ার কথা। বাড়িতে তো আরো 2 দিন পর ফেরার কথা। মুনতাসির বিরক্ত হয়ে উত্তর দেয়, আম্মু, আমার বেশি কথা বলতে ভালো লাগছে না। যা বলছি সেটাই করো প্লিজ। মুনতাসিরের দিকে তাকিয়ে রুবি হাওলাদার খেয়াল করেন ছেলেটা বেশ রেগে আছে। হয়তো কিঞ্জার সাথে কিছু হয়েছে। আপাতত কথা বাড়ানো ঠিক হবে না ভেবে ছেলের কথাই মেনে নেন। একদিকে এই সব আলোচনা চলছে, অন্যদিকে ফারহান খাবারের সামনে নিয়ে আনমনে বসে আছে। ফারহানের মা সেটা লক্ষ্য করে বলেন, কিরে ফারহান, তুই খাচ্ছিস না কেন? তোর আবার কি হয়েছে? কিছু হয়নি, খেতে ইচ্ছে করছে না আমার। কথাটা বলে সম্পূর্ণ খাবার রেখে সে চলে যায়। আজ রাতে কোনো খাবারই তার গলা দিয়ে নামবে না। ছোট্ট একটা ভুল বোঝাবুঝি নিমিষেই সুন্দর সম্পর্কগুলোকে ম্লান করে দিল। কে জানে আদৌ এই সম্পর্কগুলো কখনো ঠিক হবে কিনা। পেরিয়ে গেল বেশ কিছুদিন। সেদিনের পর মুনতাসিরের সাথে কিঞ্জার আর কোনো কথা হয়নি। ফারহানের সাথেও কথা বলার আগ্রহ হারিয়ে ফেলেছে কিঞ্জা। এখন একদম নীরব থাকতে ভালোবাসে সে। মানুষের থেকে দূরে দূরে থাকতে চায় সে। বাড়ি ফিরে সবার আগে ভার্সিটির অনুষ্ঠানে অংশগ্রহণ করে কিঞ্জা। আহামরি প্র্যাকটিস করতে না পারলেও নাচটা খারাপ হয়নি। সবাই বেশ প্রশংসা করেছে তাদের। প্রিয় কিঞ্জাকে ধন্যবাদ দিতেও ভোলেননি। সব কিছু ভালোই ভালোই মিটেছে ভেবে খানিকটা স্বস্তির নিঃশ্বাস নেয় কিঞ্জা। তবে কে জানতো এই স্বস্তির নিঃশ্বাস তার জীবনে নতুন এক ঝড়ের পূর্বাভাস হয়ে আসবে। ভার্সিটির অনুষ্ঠান শেষে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে যেখানে কিঞ্জার বিছানায় গা এলিয়ে দেওয়ার কথা, সেখানে সে দাঁড়িয়ে আছে মুনতাসিরের ঘরের ভেতরে। সেখানে বাড়ির প্রায় সকলেই উপস্থিত। সকলকে মুখ দেখে কিঞ্জা ভালোভাবেই আন্দাজ করতে পারছে যে সবাই তার ওপর মনক্ষুণ্ণ হয়েছে। কিন্তু ঠিক কী কারণে মনক্ষুণ্ণ হয়েছে তা বুঝতে পারে না সে। কিঞ্জা সকলের নীরব চাহনি দেখে জিজ্ঞাসা করে, আমাকে এখানে কেন ডাকা হয়েছে সেটা কি জানতে পারি? মুনতাসির রাগান্বিত স্বরে বলে ওঠে, তোমার রঙ্গ তামাশা তোমাকে দেখানোর জন্য। মানে? মুনতাসির নিজের মোবাইলটা কিঞ্জার দিকে ঘুরিয়ে বলে, দেখ। কিঞ্জা দেখতে পায় মোবাইলে একটা ভিডিও চালু করা আছে। ভিডিওটা ঘন্টাখানেক আগেই তাদের ভার্সিটির একটা গ্রুপে পোস্ট করা হয়েছে। ভিডিওতে কিঞ্জা আর প্রিয়কে ছায়া নৃত্য করতে দেখা যাচ্ছে। চেহারা দেখা যাচ্ছে না অবশ্য।
তবে দুজনকে মেনশন করে পোস্ট করাই কারোর বুঝতে বিশেষ অসুবিধা হয় না। ভিডিওটা দেখে কিঞ্জা স্বাভাবিক কণ্ঠে বলে, এখানে আপনি রঙ্গতামাশার কি দেখলেন? মুনতাসির বিরক্ত হয়েই বলে, ঘরে আমার ভাইয়ের সাথে প্রেমালাপ করো আর বাইরে অন্য আরেকজনের সাথে কাপল ডান্স করো, একজনে হয় না তোমার? কিঞ্জা এর উত্তরে ঠিক কি বলবে বুঝতে পারছে না, কিছু বলতে যাবে তার আগেই মোহনা প্রামাণিক এক প্রকার চিৎকার করে বলে ওঠেন, আমি আগেই এসব আন্দাজ করতে পেরেছিলাম, তাই তো সেদিন ওকে সাবধানও করেছিলাম। কিন্তু এই মেয়ে তো পণ করেছে যে মায়ের পথেই হাঁটবে। মা যেমন বিবাহিত অবস্থায় এক ছেলের হাত ধরে বেরিয়ে গেছে, মেয়েও তো তেমন হবে। রক্ত কথা বলে তো। আগুনে ঘি ঢালতে মুনতাসির বলে ওঠে, ছোট থেকেই এই মেয়েকে আমি পছন্দ করি না, তবুও জোর করে তোমরা ওর সাথে আমার বিয়ে দিলে। আমার জীবনটা নষ্ট করে তোমরা কি পেলে আম্মু? রুবি হাওলাদার এতক্ষণ নীরব থাকলেও অবশেষে মুখ খোলেন। কিঞ্জার দিকে তাকিয়ে বলেন, তোর থেকে এটা আশা করিনি কিঞ্জা। ছোট থেকে মায়ের আদর দিয়ে বড় করেছি তোকে, ছেলের বউ বানিয়েছি যেন আজীবন তোকে নিজের কাছে রাখতে পারি। তারপরেও কেন এমনটা করলি? ফারহানের সাথে তোর কোনো সম্পর্ক আছে কিনা তা আমি জানি না, কিন্তু বিবাহিত হয়ে তুই অন্য ছেলের সাথে মিশবি কেন? মুনতাসির তাচ্ছিল্যের স্বরে বলে ওঠে, একজনে তো ওর হয় না। হ্যাঁ, এই মেয়ে বউ হওয়ার যোগ্যই না, ওর জন্য ওই সব জায়গায় ঠিক আছে। নিজেকে আর ধরে রাখতে পারে না কিঞ্জা, তার ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করেছে। তারই ফলস্বরূপ সকলের সামনে কিঞ্জা মুনতাসিরের গালে পর পর 3বার থাপ্পড় বসিয়ে দেয়। তার এমন কাজে হতবাক হয়ে যায় সবাই, তবে কেউ কিছু বলতে পারে না। তার আগেই কিঞ্জা বলতে শুরু করে, ব্যাস, অনেক বলে ফেলেছেন আপনারা। আমি আর একটা বাজে কথাও সহ্য করব না নিজের বিরুদ্ধে। মিস্টার নাহিয়ান মুনতাসির, কি যেন বলছিলেন আপনি? আমার জন্য ওইসব জায়গায় ঠিক আছে? তা কোন জায়গা? যেখানে টাকার বিনিময়ে শরীর বিক্রি করা হয়? তো সরাসরি বলুন না। আপনি আমাকে রাস্তার মেয়ের সাথে তুলনা করেছেন। আরো ভালোভাবে বলতে গেলে আপনি আমাকে একজন পতিতার সাথে তুলনা করেছেন। লজ্জা করলো না আপনার এই কথাটা বলতে? আপনি একজন পুরুষ মানুষ। আরে, পুরুষ হওয়ার আগে প্রকৃত মানুষ হতে শিখুন। যার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই সে কিভাবে মানুষ হবে? আপনি তো মানুষ হওয়ার যোগ্যই না। সে আবার আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে কোন সাহসে? এক নাগাড়ে কথাগুলো বলে থামে কিঞ্জা। রবি হাওলাদার খানিকটা উচ্চ স্বরে বলেন, এসব কি ধরনের বেয়াদবি কিঞ্জা? তুই ওর গায়ে হাত তুললি কেন? কিঞ্জা চোখের পানি মুছে জবাব দেয়, এই কাজটা তো তোমার করা উচিত ছিল খালামণি। তোমার ছেলে তোমারই সামনে একটা মেয়েকে নিয়ে বাজে কথা বলছে, আর তুমি নীরবে শুনেছ কেবল। পারলে উৎসাহিত করছো এই সব বলতে। কেমন মা তুমি? আচ্ছা, এসব ছেড়ে দাও। কেমন নারী তুমি? একজন মেয়ের চরিত্রে কেউ নির্দ্বিধায় আঙ্গুল তুলছে আর তুমি সেটাকে সমর্থন করছো? নারী হয়ে আরেক নারীর অপমান কিভাবে মানতে পারছো তুমি? মুনতাসির রাগে ফুঁসতে ফুঁসতে কিঞ্জাকে ধাক্কা দিলে সে কিছুটা দূরে সরে যায়। আচানক এমন ধাক্কা সামলে উঠতে পারেনি কিঞ্জা। এটা করে যেন মেয়েটার রাগ আরো শতগুণ বাড়িয়ে দেয় মুনতাসির। কিঞ্জা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, গায়ের জোর দেখাচ্ছেন? ও হ্যাঁ, আমি তো একা। আমার তো সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম, তা হচ্ছে বাবা মা, সেটাই তো নেই। আমার সাথে তো যা ইচ্ছা তাই করা যায়, তাই না? অসংখ্য পুরুষের সাথে যে মেয়ের মেলামেশা, সে আমাকে কথা শোনায় কোন সাহসে? তুমি কোন সাহসে আমার গায়ে হাত তুলেছো? হ্যাঁ, বেশ করেছি আমি। ভবিষ্যতে আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বললে আমি পুনরায় আপনার গায়ে হাত তুলতে বাধ্য হব, এবং এর জন্য আমি একটুও অনুতপ্ত নই, আর না কখনো অনুতপ্ত হব। আর বারবার আমার চরিত্রে আঙ্গুল তুলছেন কেন আপনি? আমি কারোর হাতে হাত রেখে নাচিনি। ছায়া নৃত্যে আমি এজন্যই রাজি হয়েছি, কারণ এখানে চাইলে নিজের মতো করে নাচা যায়। পরপুরুষের হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে নাচার প্রয়োজন হয় না এখানে। ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে
আমি এক প্রান্তে আর সে আর এক প্রান্তে। তারপরেও আমার চরিত্র খারাপ। আর রইল ফারহানের সাথে আমার সম্পর্কের কথা। সেদিন ফারহান আমাকে প্রপোজ করেছে, সেটা দেখে আপনি ধরে নিলেন আমাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। আরে অন্ধ পুরুষ, আপনি তো এটা জানেন না সে যে সবসময় চোখের দেখাও ঠিক হয় না। আপনি একটাবার আমাকে জিজ্ঞাসা করতে পারতেন ফারহান কেন আমাকে প্রপোজ করেছে। আপনি তো সেটা করেননি, বরং নিজের মনের মতো করে কাহিনী বানিয়ে নিয়েছেন। রুবি হাওলাদার বিরক্তিকর চাহনি নিয়ে তাকায় কিঞ্জার দিকে। নিজের চোখে দেখা কোন কিছুকে অবিশ্বাস করতে বলছিস তুই? তাহলে বিশ্বাস করব কোনটা? সেদিনের আসল ঘটনাটা আমি তোমাদেরকে বলছি। ফারহান ভালোবাসে ঠিকই, তবে সেটা আমাকে নয়। ফারহান রূপন্তীকে ভালোবাসে। রূপন্তীর জীবনে একটা কালো অধ্যায় আছে, যার জন্য সে ভালোবাসা শব্দটাকে ঘৃণা করে। আর ঠিক এই কারণে ফারহান ওকে ওর মনের কথাটা বলতে পারছে না। সেদিন আমি ওকে বলেছিলাম রূপন্তীকে নিজের মনের কথা জানাতে। আর সেই কারণেই ফারহান রূপন্তীকে কিভাবে নিজের মনের কথা জানাবে সেটা আমার সাথে প্র্যাকটিস করছিল। আমি কিন্তু সেভাবেই উত্তর দিয়েছিলাম। কিন্তু মিস্টার মুনতাসির তো আগাগোড়াই এমন, নিজের দিকটা ছাড়া অন্যের দিক নিয়ে সে কখনোই ভাববেই না, ভাবতে পারেও না। কথাগুলো শুনে মুনতাসির ফারহানের দিকে তাকায়। সে শুরু থেকেই এখানে উপস্থিত, কিন্তু নীরব দর্শকের ভূমিকা পালন করছিল এতক্ষণ যাবৎ। অবশেষে মুখ খোলার সময় আসে ফারহানের। সে মুনতাসিরের দিকে তাকিয়ে অগ্রসর হতে হতে বলে, আমি তোমাকে বারবার এই কথাটাই বলতে চেয়েছিলাম ভাইয়া। আমি রূপন্তীকে ভালোবাসি, সেই কলেজ জীবন থেকে। কিন্তু আমার ভালোবাসাটা একতরফা। কিঞ্জার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এটা তো কারোর অজানা নয়। আমি প্রায় সময় কিঞ্জার সাথে রূপন্তীর বিষয়ে আলোচনা করতাম। সেদিন রাতেও এইসব নিয়ে কথা বলছিলাম আমরা। আর তখনই তুমি হুট করে এসে নিজের মতো করে সবটা আন্দাজ করে নিলে। না তো ভাইয়ের ওপরে বিশ্বাস আছে, আর না তো নিজের বউয়ের ওপর। ভাইয়ের বউয়ের সাথে প্রেম করা যায়? এত নিচু ভাবনা তোমার কল্পনায় এলো কি করে? সি ভাইয়া সি। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মুনতাসির আমাকে পছন্দ করে না, তাই আমাকে নিয়ে এত বাজে কথা সে বলতে পেরেছে, এটা তো আমি মেনে নিলাম। কিন্তু চাচিমা, আপনি কিভাবে পারলেন আমাকে এত বাজে বাজে কথা বলতে? আপনি হয়তো ভুলে গিয়েছেন আমার মা ডিভোর্সের পর দ্বিতীয় বিয়ে করেছে। আর সে যেমনই হোক, তাকে নিয়ে কথা বলার আপনি কে? আমি কিন্তু কোনো ভিখারি ঘরের মেয়ে নই। হ্যাঁ, আমি আমার বাবা মায়ের পরিচয় দিতে লজ্জা বোধ করি, সেটা অন্য বিষয়। কিন্তু আমি কোন বংশের মেয়ে সেটা আপনি জানেন না। আমার বাবা মা একসাথে ভালো ছিল না, এটা আলাদা হয়ে গিয়েছে। তাদের ওপর আমার রাগ থাকতেই পারে, কিন্তু তাদের নিয়ে কথা বলার আপনি কেউ নন। আশা করছি এরপর থেকে নিজের সীমানা বুঝে কথা বলবেন আপনি। আর রইল আমার কথা, আমাকে নিয়ে সবার যখন এত সমস্যা, তখন আমি আর এখানে থাকবো না। রুবি হাওলাদার অবাক হয়ে বলেন, এসব কি বলছিস তুই? কোথায় যাবি তুই? খালামণি, অনেক তো করলে তোমরা আমার জন্য। তোমার আর খালুজানের ঋণ আমি কখনো শোধ করতে পারবো না, কিন্তু এইসবের জন্য একটা মিথ্যা সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আমাকে মাফ করে দিও তোমরা। কথাগুলো বলে নিজের ঘরে চলে যায় কিঞ্জা। কাঁদতে কাঁদতে তার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। অতিরিক্ত রাগ আর চিন্তার ফলে তার হাত পা কাঁপছে অনবরত। নিঃশ্বাস ভারী হয়ে আসছে। ব্যাগ থেকে পানির বোতল বের করে ঢকঢক করে পানি পান করে কিঞ্জা। অতঃপর জানালার ধারে বসে ভাবে, অনেক হয়েছে পরগাছা হয়ে বেঁচে থাকা। এভাবে আমি আর বাঁচব না। বাঁচলে বাঁচার মতো করে বাঁচব, নতুবা হারিয়ে যাব আকাশের তারাদের ভিড়ে। কিন্তু এইভাবে চুপচাপ অন্যায় সহ্য করে বাঁচা আমার পক্ষে আর সম্ভব নয়। এবার আমি নিজের মতো করে বাঁচব। ভার্সিটির ক্লাস শেষে কিঞ্জা আর রূপন্তী ক্যান্টিনে চলে যায়। অতঃপর দুজন চা কাপ চা নিয়ে হাতে বসে আছে ক্যান্টিনের এক কোণে।
কিঞ্জার বিষণ্ণ চেহারা দেখে রূপন্তী এ পর্যন্ত প্রায় 40 বার জিজ্ঞাসা করেছে কি হয়েছে। প্রতিবারই এর উত্তরে কিঞ্জা নীরবতা পালন করেছে। রূপন্তী এক প্রকার বিরক্ত হয়েই এবার বলে ওঠে, কি হয়েছে বলবি, নাকি আমি চলে যাব? কিঞ্জা অনুভূতি শূন্য হয়ে বলে, আমি ডিভোর্স চাই। কথাটা শুনে খুব অবাক হয় না রূপন্তী, কারণ সে তো জানে মুনতাসিরের সাথে কিঞ্জার কখনোই ভালো সম্পর্ক ছিল না। মাঝে তাদের দুজনের একসাথে দেখা খানিকটা ভালো লাগলেও এই সম্পর্কের পরিণতি কি হতে পারে তা অজানা ছিল না রূপন্তীর। তবে হঠাৎ এই চাওয়ার কারণ রূপন্তী জানে না। রূপন্তী কিঞ্জার হাতের ওপর হাত রেখে জিজ্ঞাসা করে, মুনতাসির ভাই কিছু কি বলেছে? কিঞ্জা জানালা দিয়ে বাইরে তাকিয়ে উত্তর দেয়, বলেছে তো। কি বলেছে? বলেছে আমি রাস্তার মেয়ে, আমাকে বউ হিসেবে মানায় না, আমাকে তো কেবল পুরুষের শয্যা সঙ্গী হিসাবে মানায়। কথাটা শুনে চমকে ওঠে রূপন্তী। কিঞ্জার চোখ তখনও বাইরের কোলাহল দেখতে ব্যস্ত। তার চোখে মুখে আজ কোনো অনুভূতি নেই, যেন সে এক জড় বস্তু। এসব কি বলছিস তুই? মুনতাসির ভাই তোকে এইসব বলেছে? হুম, বলেছে। কেন বলেছে জিজ্ঞাসা করবি না? রূপন্তীর চোখের কোণে পানি জমে আসে। বলে, জিজ্ঞাসা করব না। তোকে তো আমি তোর থেকেও বেশি ভালোভাবে চিনি, জানি যে ব্যক্তি তোকে এইসব বলেছে সে তোর যোগ্য না, শুধু এতটুকুই বলবো। অবশ্য যার মানসিকতা এত নিম্নমানের সে প্রকৃতপক্ষে কাউকে ডিজার্ভ করে না। কিঞ্জা হালকা হেসে বলে, অনেক ভেবে দেখলাম জানিস, দিন শেষে নিজের জন্য কেবল নিজেকেই পাওয়া যায়। তাই সর্ব অবস্থায় নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে আগলে রাখতে হবে, কারোর ওপর নির্ভরশীল হয়ে বাঁচা যাবে না। অনেক বেঁচেছি অন্যের দয়ায়, এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার। কি করবি তুই? সর্বপ্রথম নিজেকে মুক্ত করব এই মিথ্যা সম্পর্কের বেড়াজাল থেকে। এরপর নিজের জগৎ নিজে তৈরি করব। বের হয়ে আসবি ওই বাড়ি থেকে? হ্যাঁ, কিন্তু থাকবো কোথায় সেটাই ভাবছি। আমার তো কোনো ইনকাম সোর্স নেই, বাসা ভাড়া নিলেও ভাড়া দিব কিভাবে? ধুর বোকা, তুই এসব নিয়ে ভাবছিস কেন? তুই আমাদের বাড়িতেই থাকবি যতদিন তোর ইচ্ছা। না রে, আমি আর কারোর বোঝা হতে চাই না। রূপন্তী খানিকটা রেগে গিয়ে অভিমানী কণ্ঠে বলে ওঠে, সেই তো, আমি আর কে তোর? আমি তো তোর কেউ না। কিঞ্জা রূপন্তীর হাত শক্ত করে আঁকড়ে ধরে বলে, তুই ছাড়া আমার আর কে আছে বল? তাদের কথার মাঝে মাঝে কোথা থেকে যেন প্রিয় চলে আসে। তার হাতেও আছে ধোয়া ওঠা এক কাপ গরম চা। সে চায়ের কাপ টেবিলের ওপরে রেখে বলে, কেন, রূপন্তী ছাড়া কি তোমার আর কোনো বন্ধু নেই? কিঞ্জা প্রিয়কে দেখে পাশের চেয়ার থেকে নিজের ব্যাগটা সরিয়ে নিয়ে বলে, বসো এখানে। প্রিয় চেয়ারে বসে পুনরায় বলে ওঠে, শুধু কি রূপন্তীই তোমার বন্ধু? আমি তোমার বন্ধু নই? রূপন্তী হেসে উত্তরে বলে, তুমিও তো আমাদের বন্ধু। শুধু বন্ধু বললে ভুল হবে, খুব ভালো বন্ধু তুমি। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে বলে, তোমার বান্ধবীকে মনে হয়? সেটা মনে করে না। কিঞ্জা চায়ের কাপে উষ্ণ চুমুক দিয়ে বলে, আমি কি একবারও বলেছি যে তুমি আমাদের বন্ধু নও? বন্ধু হিসেবে কখনো স্বীকৃতিও তো দাওনি। 2 বছর হয়ে গেল আমরা একসাথে পড়াশোনা করছি। এর মাঝে তুমি কি আমাদের, তুমি ব্যতীত আর কোনো ছেলের সাথে এভাবে মিশতে দেখেছো? হুম, তা দেখিনি। তাহলে আলাদা করে স্বীকৃতি চাইছো কেন? আচ্ছা বাবা, আজ থেকে ধরে নিলাম আমিও তোমাদের বন্ধু। এবার বলো তো, কি নিয়ে আলোচনা করছিলে তোমরা? কিঞ্জা হতাশ কণ্ঠে জবাব দেয়, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন, কিন্তু কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না। হঠাৎ কাজের প্রয়োজন? কিছু ব্যক্তিগত কারণে আমি খালামণির বাড়ি থেকে বেরিয়ে আসব। একা থাকতে চাই আমি, তবে এর জন্য আগে আমাকে কাজ খুঁজতে হবে। প্রিয় চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এনিথিং সিরিয়াস? রূপন্তী কিছু বলতে গেলে কিঞ্জা তাকে থামিয়ে দিয়ে বলে, তেমন কিছু না, নিজের জীবনটা নিজের মতো করে গোছাতে চাইছি আর কি। প্রিয় হঠাৎ কি মনে করে যেন জিজ্ঞাসা করে, আমি প্রায় তোমার মুখে তোমার খালামণিকে নিয়ে অনেক কিছু বলতে শুনেছি, কিন্তু কখনো তোমার বাবা মায়ের সম্পর্কে কিছু বলতে শুনিনি। তোমার বাবা মা কোথায় কিঞ্জা? রূপন্তী আগ বাড়িয়ে বলে,
আরে ওর বাবা মা তো সে। রূপন্তী পুরো কথাটা শেষ করার আগেই কিঞ্জা চট জলদি বলে ওঠে, আমার কাছে আমার বাবা মা মৃত। এই বিষয়ে আর কিছু জিজ্ঞাসা না করলেই আমি খুশি হব। কিঞ্জার চেহারায় তখন গম্ভীর ভাব বিদ্যমান, যেন সে এই বিষয়ে কথা বলতে পুরোপুরি নারাজ। তাই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রিয় বলে, ব্যক্তিগত বিষয়গুলো ব্যক্তিগত রাখা উচিত বলেই আমি মনে করি। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি তোমাকে কখনো এমন কিছু জিজ্ঞাসা করব না বা তোমার কাছ থেকে এমন কিছু জানতে চাইবো না যার ফলে তোমার অস্বস্তি বোধ হয়। কিঞ্জা আর কিছু বলার আগেই ক্যান্টিনের দরজার দিকে তাকিয়ে তার দৃষ্টি স্থির হয়ে যায়। দরজার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে মুহূর্তের মাঝেই তার ভেতরে একরাশ বিরক্তি এসে ভিড় জমায়। সে উঠে দাঁড়ায়, সামনে থাকা ব্যক্তিও এগিয়ে আসে তার দিকে। কিঞ্জা কোনো দিকে না তাকিয়ে সরাসরি জিজ্ঞাসা করে, আপনি এখানে কেন এসেছেন? মুনতাসির কোমল স্বরে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। এই কথাগুলো বাড়িতে বলা যেত না, তাই এখানে এসেছি। আপনার কথা থাকতেই পারে, কিন্তু আমার আপনার সাথে কোনো কথা নেই। আমার চোখের সামনে থেকে দয়া করে চলে যান আপনি। কিঞ্জা 10 মিনিটের জন্য হলেও আমার সাথে চলো প্লিজ। তোমার সাথে সত্যি আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে। প্রিয় কিছু বুঝতে না পেরে কিঞ্জাকে জিজ্ঞাসা করে, কিঞ্জা, উনি কে? মুনতাসির নিজেই উত্তরে বলে, আমি ওর বর। আপনার কোনো সমস্যা আছে এতে? প্রিয় চকিত দৃষ্টিতে রূপন্তীর দিকে তাকালে রূপন্তী চোখের ইশারায় বোঝায় এটা সত্যি। বেচারা ছেলেটা যেন এত বড় সত্যি শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তার চোখে মুখে ফুটে উঠেছে বিস্ময়ের ছাপ। রূপন্তী বিড়বিড় করে প্রিয়কে বলে, আমি তোমাকে পরে সব বলবো, আপাতত ওদের মাঝে কথা বলো না। কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে কণ্ঠে কাঠিন্যতা এনে বলে, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। আমি জানি যেখানে সেখানে সিন ক্রিয়েট করা আপনার জন্মগত স্বভাব। অন্তত আমার ক্ষেত্রে তো প্রতিবার এটাই করেন আপনি। তবে আমি কিন্তু আপনার এইসব অসভ্যতামি আর একদম সহ্য করব না। মুনতাসির অসহায় কণ্ঠে অনুরোধ করে, আর কখনো তোমার থেকে সময় চাইব না। আজকের জন্য আমাকে 10টা মিনিট দাও প্লিজ। রূপন্তী কিঞ্জার কাছে গিয়ে বলে, শেষবারের মতো কথা বলে নে। এতবার করে যখন কথা বলতে চাইছে, তখন নিশ্চয়ই জরুরি কিছু হবে। রূপন্তীর কথা শুনে কিঞ্জা মুনতাসিরের অনুরোধ রাখতে রাজি হয়। মুনতাসিরকে নিয়ে চলে যায় ভার্সিটির পাশের একটা ক্যাফেতে। তারা দুজনে চলে গেলে প্রিয় রূপন্তীকে জিজ্ঞাসা করে, কিঞ্জা বিবাহিত? হ্যাঁ, কিন্তু ও তো কখনো বলেনি যে ও বিবাহিত। একটা মিথ্যা সম্পর্ককে ও কেন স্বীকৃতি দেবে বলো তো? মানে, কিঞ্জা আমার বেস্ট ফ্রেন্ড এটা ঠিক, কিন্তু ওর ব্যক্তিগত বিষয়ে কোনো কথা ওর অনুমতি ব্যতীত আমি কাউকে জানাতে পারবো না। তুমি বরং ওর থেকেই সব জেনে নিও। কথাটা বলে উঠে দাঁড়ায় রূপন্তী। প্রিয়র দিকে তাকিয়ে হাত নাড়িয়ে বিদায় জানিয়ে বলে, আমার বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে, আমি এখন আসছি। ছোটখাটো একটা ক্যাফে, সব মিলিয়ে 5টা মতন টেবিল সাজানো। সব টেবিলেই 4টে করে চেয়ার রাখা। আজ ক্যাফের ভেতরটা বেশ ফাঁকা। দুটো টেবিলে মানুষ আছে, বাকি টেবিলগুলো ফাঁকা। শেষের দিকে যে টেবিল ফাঁকা সেখানেই বসে পড়ে কিঞ্জা আর মুনতাসির। কিঞ্জা তাড়া দেখিয়ে বলে, যা বলবেন তাড়াতাড়ি বলুন, আপনার সাথে বেশি সময় থাকা আমার পক্ষে সম্ভব নয়। মুনতাসির নত স্বরে বলে, আমি আমার কর্মকাণ্ডের জন্য দুঃখিত। সেদিন তোমার সাথে এমন ব্যবহার করা আমার উচিত হয়নি। আমাকে মাফ করে দিও প্লিজ। কিঞ্জা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, জুতো মেরে গরু দান? আমি সত্যি দুঃখিত, মন থেকে মাপ চাইছি। তা হঠাৎ এই পরিবর্তন কিসের জন্য? তুমি তো জানো ছোটবেলা থেকেই তোমাকে আমি পছন্দ করি না, কিন্তু আমি অনেক ভেবে দেখলাম অহেতুক তোমাকে অপছন্দ করে লাভ নেই। তুমি অনেক ভালো একটা মেয়ে, তুমি তোমার জীবনে অনেক ভালো কিছু ডিজার্ভ করো। আমি আমার পূর্বের সকল কাজের জন্য লজ্জিত এবং অনুতপ্ত। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। কথাগুলো বলে মুনতাসির মাথা নত করে রইল। তার হঠাৎ এই পরিবর্তনের কারণ বোধগম্য হয় না কিঞ্জার। সে অবাক চোখে মুনতাসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, শুধু কি মাপ চান, নাকি আরো কিছু চাওয়ার আছে আপনার?
মুনতাসির কিছুক্ষণের জন্য নীরব থেকে উত্তর দেয়, এই মুহূর্তে তোমাকে সব থেকে বেশি প্রয়োজন আমার। কিঞ্জা এই কথাটার মানে ঠিক বুঝতে না পেরে ভুরুদয় কুঁচকে জিজ্ঞাসা করে, মানে? মুনতাসির জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে কিঞ্জার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলে, আই নিড ইউ কিঞ্জা। এলোমেলো পায়ে বাড়ির সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করে কিঞ্জা। শ্যামবর্ণের চেহারাটা হঠাৎই কেমন যেন লালচে বর্ণ ধারণ করেছে। ডাগর ডাগর আখি জোড়া দেখে স্পষ্ট আন্দাজ করা যায় মেয়েটা কেঁদেছে ভীষণ। সরু নাকের ডগাও কিঞ্চিত লাল হয়ে আছে। গোলাপ বর্ণের ঠোঁট জোড়া কাঁপছে অনবরত। বোধহয় সে কান্না আটকানোর চেষ্টা করছে। নিজেকে যথাসম্ভব স্থির রাখার চেষ্টা করে সে নিজের ঘরের দিকে অগ্রসর হয়। তখনই পেছন থেকে ডেকে ওঠে একজন। কিঞ্জা চমকে ওঠে কণ্ঠস্বর শুনে। এই কণ্ঠ যে তার চিরচেনা ভীষণ। পেছনে তাকানোর শক্তিও মিলছে না তার। তার মন যা বলছে তাই যদি হয়, তবে এই মুহূর্তে সে কখনোই চায় না। কিঞ্জা আপন মনে এইসব ভাবতে ভাবতেই পুনরায় ডেকে ওঠে সে। মনের মাঝে সাহস জুগিয়ে পেছনে ফিরে তাকায় কিঞ্জা। অমনি তার মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ, মা। ঠিক কত বছর পর নিজের মাকে সামনে থেকে দেখছে কিঞ্জা সেটা তার মনে নেই। ভদ্রমহিলার নাম রিমা হাওলাদার, রুবি হাওলাদারের একমাত্র ছোট বোন। বয়সের তুলনায় এখনো যথেষ্ট সুন্দরী সে। তবে তার এই সৌন্দর্য ফিকে মনে হয় কিঞ্জার কাছে। তার মনে হয় তার যার মন সুন্দর সে বাহিক্য দিক থেকেও সুন্দর, যার মন সুন্দর না সে বাহিক্যভাবে যতই সুন্দরী হোক না কেন দিন শেষে তা মলিনই হয়ে যায়। মেয়েকে এত বছর পর কাছ থেকে দেখে মেয়ের কাছে এগিয়ে আসেন রিমা হাওলাদার। হাত বাড়িয়ে মেয়েকে ছুতে গেলে সে দূরে সরে যায়। তখনই সেখানে উপস্থিত হন রুবি হাওলাদার। কিঞ্জার কাছে এসে তিনি বলেন, আমাদের ঘরে আয় তাড়াতাড়ি। কথাটা বলে কিঞ্জার হাত ধরে তাকে নিজের ঘরের দিকে টেনে নিয়ে যান তিনি। ঘরে গিয়ে কিঞ্জা আরেক দফা চমকে যায়। আজ যেন তার চমকানোরই দিন। সোফায় তার বাবা নামক মানুষটা বসে আছে হাসি মুখে। মেয়েকে দেখে সেই হাসির রেখা আরো খানিকটা বিস্তৃত হলো। কিঞ্জা অবাক চাহনি নিয়ে তাকায় রুবি হাওলাদারের দিকে। ধীর কণ্ঠে জিজ্ঞাসা করে, এসব কি হচ্ছে এখানে খালামণি? রুবি হাওলাদার হাসি মুখে জবাব দেন, তোর বিয়ের কথা হচ্ছে, তাই তো তোর বাবা মাকে ডেকেছি। আনুষ্ঠানিকভাবে তোর আর মুনতাসিরের বিয়ে হলে তোরা একসাথে থাকতে পারবি। আর একসাথে থাকলে ধীরে ধীরে ঠিকই তোদের মধ্যকার দূরত্ব কমে যাবে। এমনিতেই তোদের দুজনের মধ্যে ঝামেলার শেষ নেই। তাই আমি আর এইসব ফেলে রাখতে চাইছি না বাবা। সবাই মিলে আলোচনা করে আগামী মাসের 7 তারিখ তোদের বিয়ের দিন ঠিক করা হয়েছে। কথাটা শুনে কিঞ্জা কি রিয়াকশন দেবে সেটাই বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে হন্তদন্ত হয়ে মায়ের ঘরে এসে উপস্থিত হয়েছে মুনতাসির। এসে সে মায়ের কথাটা শুনে কিঞ্জার দিকে তাকায়। কিঞ্জা মুনতাসিরের দিকে এক পলক তাকিয়ে ঘরের মাঝ বরাবর দাঁড়িয়ে সবার দিকে একবার একবার করে তাকিয়ে দেখে নেয় সবার দৃষ্টি তার দিকে আছে কিনা। হ্যাঁ, সবার দৃষ্টি এখন শুধুই তার দিকে। এটা দেখে সে আচানকই শব্দ করে হেসে ওঠে। তার এমন আচরণে কারণ উপস্থিতি কেউই বুঝতে পারে না। হাসতে হাসতে কিঞ্জা নিজের মায়ের দিকে তাকিয়ে বলে, হ্যাপি উইমেন্স ডে মা। মেয়ের মুখ থেকে মা ডাকটা শুনে রিমা হাওলাদার খুশি মনে মেয়ের দিকে এগিয়ে এলে 2 পা পিছিয়ে যায় কিঞ্জা। অতঃপর বলে, হুম, একদম না, একদম আমার কাছে আসবেন না আপনি। কোন অধিকারে আমার কাছে আসবেন আপনি? কে হন আপনি আমার? ও হ্যাঁ, আপনি তো আমার মা, আমার জন্মদাত্রী আপনি। তা জননী আমার। আজ তো আন্তর্জাতিক নারী দিবস, জানেন সেটা? আজ না সবাই নিজেদের মাকে নিয়ে অনেক পোস্ট দিয়েছে, এখনো দিচ্ছে। এক একজনের জীবনে মা মানুষটাই সব। মাই তাদের দুনিয়া বলা যায়। আজ যখন ভার্সিটিতে সবাই মাকে নিয়ে গল্প করছিল, আমি তখন চুপচাপ সেই সমস্ত কথা শুনছিলাম। জানেন, তারা না তাদের মায়ের সাথে কাটানো সুন্দর সময়গুলো নিয়ে পোস্ট করছিল। কেউ কেউ তো মায়ের ছবি দিয়ে বলছিল,
হ্যাপি উইমেন্স ডে মা। আমার জীবনে তুমি সবচেয়ে সেরা নারী। আমি কিন্তু এইসব কিচ্ছু বলতেও পারিনি, করতেও পারিনি। কিভাবে বলবো? আমার তো বলার মতো কোনো সুন্দর স্মৃতিই নেই। আমার মা তো বেঁচে থেকেও আমার কাছে মৃত। সেই মাকে নিয়ে তো কিছু বলা যায় না। মৃত মা আর জীবিত হলো কিভাবে বলেন তো? মেয়ের কথা এতকাল পর কিভাবে মনে পড়লো আপনার? আমি মরে যাইনি আপনার কাছে, আমি তো মরে গেছি আপনার কাছে, তাই না? মরা মেয়েকে আরো একবার মারতে দেখতে এসেছেন। আল্লাহ আপনার এই ইচ্ছাটা কবুল করুন, আমিন। কথাগুলো বলতে বলতে কিঞ্জার চোখ বেয়ে টুপটুপ করে ফোঁটায় ফোঁটায় অশ্রু গড়িয়ে পড়ে। না, আজ সে শব্দ করে কাঁদছে না। মেয়েটা কিভাবে যেন নিঃশব্দে কাঁদতে শিখে গেছে এই অল্প কদিনের মাঝেই। কাঁদতে কাঁদতে সে ফিরে তাকায় বাবার দিকে। আরে মিস্টার সাজ্জাদ সাহেব যে, আপনি বেঁচে আছেন? আমি তো ভাবলাম আপনি মরে গেছেন। অবশ্য আমার কাছে তো আপনি মৃত, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এত বছর পর আপনি কেন আমার সামনে এলেন বলেন তো? মেয়ের বিয়ে দেখার এত শখ আপনার? কই, এত বছর তো মেয়ের কোনো খোঁজ নেননি। প্রতি বছর 2 ঈদ আর জন্মদিনে কিছু উপহার পাঠিয়েছেন অবশ্য, কিন্তু আমি তো ভেবেছিলাম আপনি মৃত মেয়ের স্মৃতিচারণে জিনিসগুলো পাঠিয়েছেন। তা মৃত মেয়ের বিয়ে কিভাবে দেবেন আপনি? কবর থেকে তুলে এনে? এত কষ্ট করতে হবে না আপনার। আপনার মেয়ে জীবন্ত লাশ হয়ে আপনার সামনেই দাঁড়িয়ে আছে দেখুন। রুবি হাওলাদার কিঞ্জার কাছে এসে ধমকের স্বরে বলেন, এসব কি হচ্ছে কিঞ্জা? কেন বলছিস এই সব? বাবা মায়ের সাথে কেউ এইভাবে কথা বলে? কিঞ্জা রুবি হাওলাদারের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে বলে, হ্যাঁ, পরের মেয়েকে আর কত ধমকাবে খালামণি? নিজের ছেলেকে কখনো এইভাবে ধমকিয়েছো? না, তা কেন করবে? সে তো তোমার নিজের ছেলে, আর আমি তো সবার জন্যই সস্তা অনেক। তুমি আমাকে ভালোবাসো, এটা আমি কখনোই অস্বীকার করব না, কিন্তু তোমার ভালোবাসা আমার জন্য বিরাট বড় শাস্তি হয়ে দাঁড়িয়েছে খালামণি। মানে? কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, মানেটা আমি বলি, কি বলেন? আপনি তো আর বলতে পারবেন না, কারণ আপনার তো সেই ক্ষমতা নেই। মেরুদণ্ডহীন কাপুরুষ ছেলেদের তো সেই ক্ষমতা থাকে না। মুনতাসির কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিঞ্জা ব্যাগ থেকে একটা কাগজ বের করে সবার সামনে ধরে বলে, মুনতাসির ভাই বলে সম্বোধন করি এখন। এর কারণটাও আছে বলছি। ঘন্টাখানেক আগে সে আমার সাথে দেখা করতে আমার ভার্সিটিতে গিয়েছিল। সে কেন আমার সাথে দেখা করতে গেছে জানো তোমরা? মুনতাসির ভাই আমার সাথে দেখা করেছে এটা বলার জন্য যে সে আমাকে চায়। না না, এই চাওয়া সেই চাওয়া নয়। সে আমাকে ভালোবেসে নিজের করে চায় না, সে আমাকে চায় তার ভালোবাসাকে নিজের করে পাওয়ার জন্য। মিজানুর রহমান কিঞ্জার দিকে তাকিয়ে প্রশ্ন করে, যা বলার পরিষ্কার করে বলো কিঞ্জা। তোমার কথা আমরা কেউই বুঝতে পারছি না। নিজের ছেলের মনের কথা বুঝতে যারা ব্যর্থ, তারা আমার কথা আর কিভাবেই বা বুঝবে খালুজান? মানে? মাত্র 13 বছর বয়সে আমার বিয়ে দিয়েছিলেন আপনারা আপনাদের ছেলের সাথে। সেই সময় আপনারা না আপনাদের ছেলের কাছ থেকে অনুমতি নিয়েছেন, আর না আমার মতামত জানতে চেয়েছেন। বুঝদার হওয়ার আগেই বউ হয়ে গিয়েছিলাম আমি। সেটাও আবার কার? যে ছেলেটা আমাকে একটুও পছন্দ করে না তার বউ হিসাবে। খালামণি, তুমি আমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলে ভালো কথা, কিন্তু এভাবে কেন? তোমার মনের ইচ্ছা পূরণ করতে গিয়ে আমাদের জীবনটা জটিল হয়ে গেছে। রুবি হাওলাদার বিরক্তির কর চেহারা নিয়ে বলেন, হেয়ালি না করে কি হয়েছে সেটা বল। কিঞ্জা আরো একবার তাকায় মুনতাসিরের দিকে। মুনতাসির এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। দীর্ঘ একটা শ্বাস ছেড়ে কিঞ্জা বলে ওঠে, তোমাদের ছেলে অন্য কাউকে ভালোবাসে খালামণি। এই কথাটা শোনার জন্য বোধহয় কেউই প্রস্তুত ছিল না। সবাই নির্বাক হয়ে চেয়ে থাকে মুনতাসিরের দিকে। সকলের দৃষ্টি উপেক্ষা করে মুনতাসির কিঞ্জার দিকে তাকিয়ে থাকে। তা দেখে কিঞ্জা নিজের হাতে থাকা কাগজটার ভাঁজ খুলে সকলের সামনে তুলে ধরে বলে, মিস্টার নাহিয়ান মুনতাসির তার 4 বছরের ভালোবাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য আমার কাছ থেকে মুক্তি চেয়েছে। তার জন্য আজ সে আমার হাতে
ডিভোর্স পেপার ধরিয়ে দিয়েছে। একদিকে সে আমার কাছে মুক্তি চাইছে, আর অন্যদিকে তোমরা আমাকে তার সাথে জুড়ে দিতে চাইছো। আমি তো বাজারের কোনো পুতুল না যে তোমাদের যার যখন যা মন চাইবে তখন সেটাই করবে আমার সাথে। আজ কিঞ্জা একাই কথা বলছে, বাকি সবাই নীরব শ্রোতার মতো করে শুনে যাচ্ছে সব কথা। কিঞ্জা পুনরায় বলে ওঠে, 7 বছরের সংসার জীবন আমার, অথচ আমি 7 মিনিটের জন্যও সংসার করতে পারিনি। যে বয়সে আমার পুতুল খেলার কথা ছিল সেই বয়সেই আমি নিজেই পুতুল হয়ে গেছি, এক প্রকার জড় বস্তু যাকে বলে আর কি। আমি সংসার করিনি স্বামী নামক মানুষটাকে, সেই 7 বছরে এক মুহূর্তের জন্যেও সামনাসামনি দেখিনি। তার সাথে কখনো আমার ভালো মন্দ কথাটুকুও হয়নি এক মুহূর্তের জন্য। না তো কখনো এটা অনুভব করেছি যে আমি কারোর বউ। তবু আমি বিবাহিতা এক নারী। বিয়ে নামক সম্পর্কে জড়িয়ে আমার জীবনটাই ওলটপালট হয়ে গেছে। একটা মিথ্যা সম্পর্ককে এতগুলো বছর আমি একাই বয়ে বেরিয়েছি। মেয়ে বলে বিনা দোষে বহুবার চরিত্র নিয়ে কথা শুনেছি। আর এদিকে আমার স্বামী নামক মানুষটা দিব্যি প্রেমের সম্পর্কে জড়িয়েছে। 4 বছর প্রেমিকার সাথে থেকেছে বিদেশের মাটিতে। আচ্ছা, দিন শেষে আমি আসলে কি পেলাম? না পেলাম বাবা মায়ের ভালোবাসা, না পেলাম স্বামীর ভালোবাসা। আরে, ভালোবাসা তো দূর, আমি তো বউ হিসাবেই স্বীকৃতি পাইনি। বউ হিসাবে স্বীকৃতি না পাওয়া মেয়েটা এখন ঠিকই ডিভোর্সের তকমা পাবে। আহারে জীবন! কথাগুলো বলে একদম শান্ত হয়ে যায় কিঞ্জা। এই মুহূর্তে তার প্রধান কাজ হলো ডিভোর্স পেপারে সই করা। কিঞ্জা ব্যাগ থেকে একটা কলম বের করে ডিভোর্স পেপারে সই করতে ধরে থেমে যায়। কোনো এক অজানা কারণে এই কাগজটাতে সই করতে তার খুব কষ্ট হচ্ছে। তবুও নিজের কষ্টকে মনের মধ্যে জমিয়ে রেখে সে ডিভোর্স পেপারে সই করে দেয়। একটা সই করার মাধ্যমেই মুহূর্তের মাঝেই যেন সে এক বিরাট বোঝা থেকে মুক্তি পেয়ে গেল। ডিভোর্স পেপার সই করে কাগজটা মুনতাসিরের হাতে দিয়ে কিঞ্জা বলে, আজ থেকে আমরা দুজনেই মুক্ত। আপনার নতুন জীবনের জন্য শুভ কামনা রইল। কথাটা বলে কিঞ্জা কিছুক্ষণ তাকিয়ে থাকে মুনতাসিরের দিকে। অতঃপর সে অনুভব করে এই ঘরে থাকতে তার খুব কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। তাই সে বেরিয়ে যায় ঘর থেকে। ঘরের ভেতরে থাকা প্রত্যেকে আজ বাকরুদ্ধ হয়ে গেছে। পাশের বাড়ি থেকে ফারহান সহ ওর পরিবারের সবাই বেশ খানিকক্ষণ আগেই এসে দাঁড়িয়েছে এই ঘরের সামনে। কারোর মুখেই কোনো কথা নেই, যেন কিঞ্জা একাই সবার বাকশক্তি কেড়ে নিয়েছে। কিঞ্জা ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার দিকে তাকিয়ে বলে, হ্যাপি উইমেন্স ডে কিঞ্জা। মেয়ে হয়ে জন্মেছ না? এতদিন তো শুধু নিজের সাথে লড়াই করেছো, এবার তোমাকে পুরো পৃথিবীর সাথে লড়তে হবে। একা বাঁচতে হলে যে লড়াই করেই বাঁচতে হয়। আজ থেকে তুমি মুক্ত, আর কেউ তোমাকে বন্দি করে রাখতে পারবে না। এবার উড়ে দেখাও সবাইকে, সবাইকে দেখিয়ে দাও তুমি কারোর সাহায্য ছাড়া, কারোর দয়া ছাড়া, কারোর ওপর নির্ভরশীল না হয়ে একা বাঁচতে শিখে গেছো। এই লড়াই তোমার একার। প্রস্তুত হও কিঞ্জা। আজ থেকে তোমার নতুন জীবন শুরু, নতুন লড়াই শুরু, নতুন পথে পথ চলা শুরু। এই নারী দিবস হোক তোমার এক বেঁচে থাকার সূচনা। ভোরের আলো ফুটেছে। স্বাভাবিক দিনের চেয়ে আজ চারপাশটা একটু বেশি নীরব নিস্তব্ধ। গতকালের ঘটনার পর সারা রাত ঘুম হয়নি কিঞ্জার। তাই তো ভোরবেলা বাগানে চলে এসেছে সে। অনেকক্ষণ যাবৎ বাগানের এক পাশে চুপচাপ বসে আছে কিঞ্জা। কাঁদতে কাঁদতে তার অবস্থা এমন হয়েছে যে এখন কান্নাও তাকে প্রশ্ন করে, আর কত? তাই তো কিঞ্জা কাঁদতে পারে না এখন। মনের মাঝে পাহাড় সমান দুঃখ জমিয়ে সে নীরবে সব ব্যথা সয়ে যেতে শিখেছে। বাগানের পূর্ব দিকে কিঞ্জা খুব শখ করে একটা সাদা গোলাপ লাগিয়েছিল। গাছে আজ 3টে ফুল ফুটেছে। কিঞ্জা সেই গাছের সামনে দাঁড়িয়ে বলে, আমাকে বিদায় জানাবে বলে ফুল ফুটেছো তোমরা? জানো তো, আমি তোমাদেরকে অনেক মিস করব। আর কখনো হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না। আমি চলে গেলে তোমাদের যত্ন কে নেবে তাও জানি না। আচ্ছা, যারা জীবন্ত কাউকে দেখে না, বোঝে না, জীবন্ত একজনের কষ্ট অবহেলায় ফেলে রাখে বাড়ির এক কোণে,
তারা তোমাদের খেয়াল কিভাবে রাখবে বলো তো? শেষমেশ তোমাদের পরিণতিও বোধ হয় আমার মতোই হবে, অযত্নে, অবহেলায়। একদিন তোমরাও মরে যাবে, ঠিক যেমন আমার ভেতরটা মরে গেছে। তোমরা মন খারাপ করো না কেমন? পারলে আমায় মাফ করে দিও। অপত্রে কখনো ভালোবাসা দান করতে নেই, অথচ আমি ভুল জায়গায় তোমাদের থাকার জায়গা গড়েছি। এটাও তো এক প্রকার অপাত্রে ভালোবাসা দান করার মতোই। কথাগুলো বলতে বলতে কিঞ্জা আলতো হাতে গোলাপগুলোকে ছুঁয়ে দেয়, অতঃপর একরাশ মন খারাপ নিয়ে 3টে গোলাপ ছিঁড়ে নেয়। এগুলোকে সে খুব যত্ন করে নিজের কাছে রাখবে। বাগানের মাঝ বরাবর একটা বাগান বিলাসের গাছ। এখানে দাঁড়িয়ে সে অসংখ্য ছবি তুলেছে। বাগান বিলাসের গাছ তার ভীষণ পছন্দের। কিঞ্জা দীর্ঘশ্বাস ছেড়ে গাছটাতে হাত বুলায়। তোমাকেও খুব মিস করব, তোমার সাথে আর ছবি তোলা হবে না। মন খারাপ হলে তোমার কাছে এসে মন ভালো করা হবে না। শত খারাপের মাঝেও তুমি ছিলে আমার জন্য ভালো কিছু। আজ থেকে হয়তো তুমিও বুঝবে অবহেলা কি। একে একে পুরো বাগানটা ঘুরে দেখে কিঞ্জা। প্রতিটা গাছের সামনে দাঁড়িয়ে 2-4টে কথা বলে। এই বাগান তার আবেগের জায়গা। আজ থেকে আর কখনো এখানে আসা হবে না ভেবে কিঞ্জার মন খারাপ হয়। তবে আজ যে কোনো মন খারাপকেই গুরুত্ব দেওয়া যাবে না। শেষবারের মতো বাগানটার দিকে তাকিয়ে কিঞ্জা বিদায় নেয় সব গাছের থেকে। অতঃপর গুটি গুটি পায়ে নিজের ঘরে চলে যায়। ব্যাগপত্র সব গোছানো আছে, তেমন কিছুই নেয়নি সে। পরার জন্য কয়েকটা জামা, বই, পুস্তক আর নিজের প্রয়োজনীয় কিছু জিনিস কেবলই নিয়েছে সে। বাকি সবকিছুই এই বাড়িতেই রয়ে যাবে। ঘরটার দিকে তাকালে কিঞ্চার মায়া হয়। 7টি বছর এই ঘরেই তো থেকেছে সে, কম তো আর স্মৃতি জমায়নি এই ঘরে। আজ সব স্মৃতি নিজের সাথে করে নিয়ে যাবে কিঞ্জা। ও ঘর, তোমাকে খুব মনে পড়বে গো আমার। জানো, তোমার এই 4 দেওয়ালে আমার দুঃখ বিলাসের সঙ্গী। কত শত রাত যে এই দেওয়ালের গা ঘেঁষে বসে কেঁদেছি আমি, তার হিসাব আমার কাছেও নেই। আজকের পর আর কেউ তোমার সাথে বসে দুঃখ বিলাস করবে না। তোমরা মিস করবে না আমায়? আর সবার মতো তোমরাও ভুলে যাবে আমাকে, তাই না? এই অসময়ে কিঞ্চার কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু এখন কাঁদা যাবে না। যাওয়ার সময় হয়ে এসেছে। এখন কাঁদলে লোকে তাকে দুর্বল ভাববে, আর এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভুগতে হয় দুর্বলদের। তাই কিঞ্জার দুর্বল হওয়া মানা। ব্যাগ হাতে ঘর থেকে বের হয় কিঞ্জা। বের হতেই রুবি হাওলাদারের সামনে পড়ে সে। কিঞ্জার হাতের ব্যাগ দেখে তিনি বলেন, তোর হাতে ব্যাগ কেন? কোথায় যাচ্ছিস তুই? কিঞ্জা স্বাভাবিক কণ্ঠেই জবাব দেয়, আজ থেকে তোমরা মুক্ত খালামণি, আর কোনো বোঝা তোমাদের বইতে হবে না। মানে? আমি চলে যাচ্ছি খালামণি, একেবারে চলে যাচ্ছি তোমাদের ছেড়ে। কিঞ্জার কথা শুনে রবি হাওলাদার খানিকটা অবাক হন। ভাগ্নির গালে রেখে বললেন, আমার উপর তুই রাগ করেছিস মা? তোকে না জানিয়ে তোর বাবা মাকে ডেকেছি বলে এত রাগ? তোর মায়ের সাথে তো প্রায় কথা হয় আমার। ভেবেছিলাম মেয়ের বিয়েতে ওর থাকাটা দরকার, তাই ওকে আসতে বলেছিলাম। আর তোর বাবাকেও সেই জন্যই তো ডেকেছিলাম। কিন্তু কাল যা হলো, তার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। মুনতাসির যা করেছে সেটা ঠিক হয়নি, আমি ওকে সাপোর্ট করছি না। কিন্তু আমার কথাটা একবার শোন তুই, কোথাও যাস না তুই। আমি তোকে কথা দিচ্ছি, মুনতাসিরের বিয়ে তোর সাথেই হবে। আর ও তোর সাথে যা করেছে তার জন্য ওকে শাস্তি পেতে হবে। রবি হাওলাদারের কথায় কিঞ্জা খানিকটা হেসে বলে, "হ্যাঁ, এখনো এই আশায় আছো তুমি খালামণি? তোমার ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হওয়া আর কখনোই সম্ভব নয়। বাস্তবতাকে মেনে নাও। মুনতাসির ভাই যাকে ভালোবাসে, তোমরা বরং তার সাথেই মুনতাসির ভাইয়ের বিয়ের আয়োজন করো। জোর করে সম্পর্ক হয় না খালামণি। আর যদিও বা সম্পর্ক হয়ে যায়, সেই সম্পর্ককে কখনো ভালোবাসা থাকে না। ভালোবাসাহীন একটা সম্পর্ক মৃত গাছের ন্যায়, যা থেকেও থাকে না। তার থেকে ভালো আলাদা থেকে নিজেদের জীবন গুছিয়ে নেওয়া।" পাশের ঘর থেকে মুনতাসির কিঞ্জার কথাগুলো শুনতে পায়। সে বাইরে বের হতে চেয়েও বের হয় না। কেন যেন কিঞ্জার সামনে দাঁড়ানোর সাহস সে পাচ্ছে না। কিঞ্জা রুবি হাওলাদারের হাত ধরে বলে, আমি তোমার আর খালুজানের ঋণ কখনো শোধ করতে পারবো না। 7টা বছর তোমরা আমাকে আশ্রয় দিয়েছো, আমাকে ভালোবেসে বড় করেছো।
তোমরা না থাকলে আমার জীবনটা হয়তো আরো খানিকটা জটিল হয়ে যেত। তোমাদেরকে ধন্যবাদ আমাকে আশ্রয় দেওয়ার জন্য। আর আমি যদি তোমাদের কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে মাফ করে দিও তোমরা। কথাটা বলে কিঞ্জা যেতে ধরলে রুবি হাওলাদার অসহায় কণ্ঠে বলেন, কোথায় যাবি তুই? থেকে যা কিঞ্জা, তোকে ছাড়া বাড়িটা শূন্য শূন্য লাগবে। আমার কথা বিশ্বাস কর, সব ঠিক হয়ে যাবে মা। তুই শুধু একটু সময় দে আমাকে। কিছু জিনিস কখনো ঠিক হয় না, তাই বৃথা চেষ্টা করে লাভ নেই। আমাকে আজ আটকিও না খালামণি। এখানে আর কিছুক্ষণ থাকলে আমি দম বন্ধ হয়েই মরে যাব। আমাকে এবার আমার মতো করে বাঁচতে দাও প্লিজ। কোথায় যাচ্ছিস সেটা তো বলে যা। যাচ্ছি কোথাও একটা, তোমার যদি আমাকে মনে পড়ে তাহলে কল দিও, আমি কথা বলবো। এখন আসি। কিঞ্জা যাওয়ার সময় লক্ষ্য করে মুনতাসির নিজের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। যাওয়ার পথে তাদের দুজনের চোখাচোখি হয়। আজ আর কেউই চোখ সরায় নেয় না। কিঞ্জা মুনতাসিরের দিকে তাকিয়ে সামনের দিকে অগ্রসর হয়। শেষ বেলায় তাদের মাঝে কোনো কথা হয় না। কিঞ্জা নিজের সমস্ত আবেগ নিয়ে সম্পূর্ণ বাড়িটার দিকে একবার তাকিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে যায়। বাড়ি থেকে বেরিয়ে কিঞ্জা রূপন্তীকে কল দেয়। রূপন্তী কলটা রিসিভ করে বলে, কিরে, কই তুই? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আমি এই বেরিয়ে এসেছি, কিন্তু তোদের বাড়িতে যেতে আমার অস্বস্তি বোধ হচ্ছে। তোর বাবা মা কি মনে করবে বলতো? এই, তুই ঢং কম কর তো। আমি মাকে রাতেই জানিয়েছি তোর আসার কথা। মা খুশি হয়েছে এটা শুনে, আর বাবাও কিছু বলবে না। তুই এত চিন্তা না করে চলে আয় তো। আর শোন, আমার সাথে এত ফর্মালিটি করার কোনো দরকার নেই। সারা জীবন তো আর এখানে থাকবি না তুই। একটা কাজ পেয়ে গেলেই তো চলে যাবি। বেস্ট ফ্রেন্ড হওয়ার সামান্য দায়িত্বটুকু অন্তত পালন করতে দে আমায়। আচ্ছা, আসছি আমি। কথাটা বলে কলটা কেটে দিল কিঞ্জা। আপাতত কিছুদিনের জন্য রূপন্তীদের বাড়িতেই থাকতে হবে তাকে। সে যদিও যেতে চায়নি, কিন্তু রূপন্তীর জেদের কাছে তাকে হার মানতে হয়েছে শেষমেশ। ছাদের রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে কিঞ্জা। রাতের অন্ধকারে কেবল ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে, আর কোনো কোলাহলের আওয়াজ নেই। চারপাশটা বেশ নীরবই বলা যায়। একাকী দাঁড়িয়ে থাকতে কিঞ্জার মন্দ লাগছে না। আকাশে আজ পূর্ণ চাঁদের দেখা মিলেছে। পূর্ণিমার আলোয় চারপাশটা বেশ ঝলমল করছে। কিঞ্জা আকাশ পানে চেয়ে নিজের জীবনের সমীকরণ মেলানোর চেষ্টা করছে। এমন সময় রূপন্তী দুই হাতে 2 মগ কফি এনে 1 মগ কফি কিঞ্জার সামনে ধরে বলে, নে খা। কিঞ্জা কফির মগ হাতে নিয়ে পুনরায় রেলিংয়ে গা ঘেঁষে দাঁড়ায়। অতঃপর রূপন্তীকে জিজ্ঞাসা করে, আচ্ছা রূপ, তুই কখনো তোর ভবিষ্যৎ নিয়ে ভেবেছিস? রূপন্তী কফির মগে চুমুক দিয়ে বলে, কি ভাববো? এই যেমন ধর ভালোবাসা। ভালোবাসা মানে? দেখ, কলেজ জীবনে তোর সাথে একটা বাজে ঘটনা ঘটেছে সেটা তো আমরা জানি, কিন্তু ওই একটা ঘটনার জন্য তোর জীবন তো আর থেমে থাকতে পারে না, তাই না? একটা ভুল মানুষের জন্য ভালোবাসার ওপর থেকে বিশ্বাস উঠে যাওয়াটা বোকামি নয় কি? মুহূর্তের মাঝেই যেন হাসি খুশি মেয়েটার মুখ শুকিয়ে যায়। চোখে মুখে নেমে আসে বিষাদের ছায়া। রূপন্তী দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠকে যাওয়ার যন্ত্রণা কেমন হয় সেটা তুইও জানিস, আর আমিও জানি। একটা মানুষ আমার চোখে চোখ রেখে দিনের পর দিন বলেছে সে আমাকে ভালোবাসে, অথচ সে আমাকে কখনোই ভালোবাসেনি। কতটা নির্দ্বিধায় সে আমায় মিথ্যা বলেছে। সে যখন আমার হাতের ওপর হাত রাখতো তখন আমি ভাবতাম এই স্পর্শে হয়তো ভালোবাসা আছে, কিন্তু আমি ভুল ছিলাম। ওর স্পর্শে ভালোবাসা ছিল না, ছিল শুধু আমাকে পাওয়ার নেশা, আমার শরীর ভোগ করার নেশা। সেদিন যদি তুই আমাকে না বাঁচাতি তাহলে আজ হয়তো আমি বেঁচেই থাকতাম না, ধর্ষিতার খাতায় নাম উঠতো আমারও। কথাগুলো বলতে গিয়ে গলা কাঁপে রূপন্তীর। তার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিঞ্জা রূপন্তীর কাঁধে হাত রেখে শান্ত করার জন্য বলে, শান্ত হ রূপ। কেন এইভাবে কাঁদছিস তুই? তুই তো কোনো অন্যায় করিসনি, তুই কেবল ভালোবেসেছিলি। হ্যাঁ, ভালোবাসার মানুষটাকে নির্বাচন করতে তুই ভুল করেছিস। তার জন্য কম শাস্তি তো আর পাসনি তুই। এখন কষ্ট পেয়ে যাচ্ছিস, তবে এভাবে আর কত? এবার তো নতুন করে সবটা ভাবা উচিত। কি ভাববো আমি? কিভাবে ভাববো?
একটা ভুল আমার জীবনটা সম্পূর্ণ এলোমেলো করে দিয়েছে। আবার যদি ভালোবাসতে গিয়ে ভুল করি তাহলে? একবার করলে সেটা ভুল বলে, কিন্তু বারবার একই ভুল হলে সেটাকে আর ভুল বলে না। এবারও যদি ভুল মানুষকে নির্বাচন করি তাহলে আমার পক্ষে বেঁচে থাকা সম্ভব হবে না। কিঞ্জা রূপন্তীর চোখের পানি আলতো হাতে মুছে দিয়ে বলে, আমি যদি বলি তোকে সত্যি কেউ মন থেকে ভালোবাসে, তাহলে বিশ্বাস করবি? রূপন্তী অবাক স্বরে জিজ্ঞাসা করে, কে সে? সে তোর আশেপাশেই আছে। আমি কি তাকে চিনি? অবশ্যই চিনিস, খুব ভালো করেই চিনিস। সে কি আমার অতীত সম্পর্কে জানে? হুম, জানে। আর তোর অতীত নিয়ে কোনো সমস্যা নেই তার, বরং সে চায় তোকে তোর অতীত থেকে বের করে এনে নতুন একটা জীবন দিতে, ভালোবাসাময় জীবন। রূপন্তী অবাক হয়ে জিজ্ঞাসা করে, কে সে ভাই? আর তুই এইসব কিভাবে জানলি? কিঞ্জা আরো কিছু বলতে যাবে তার আগে তার মোবাইলের রিংটোনটা বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে ফারহান কল দিয়েছে। কলটা রিসিভ করে সালাম দিতেই ওপাশ থেকে ফারহান বলে ওঠে, তাড়াতাড়ি নিচে নেমে আয়। নিচে নামবো মানে? কোথায় তুই? রূপন্তীদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি আমি। রাত বাজে 11টা। এই সময় তুই এখানে কেন? আগে নিচে নাম, তারপর বলছি কারণ। আচ্ছা তুই থাক, আমরা আসছি। কথা বলার শেষে কলটা কেটে দেয় কিঞ্জা। তারপর রূপন্তীর দিকে তাকিয়ে বলে, ফারহান তোদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে আছে, কি যেন বলবে, নিচে চল তো। আচ্ছা চল। দুজন মিলে নিচে নেমে এসে বাড়ির সদর দরজা খুলতেই ফারহানকে দেখতে পেয়ে কিঞ্জা বলে, এখানে এসেছিস কেন তুই? কেন, তুই এখানে আসা কি বারণ নাকি আমার? সেটা কখন বললাম আমি? তোর সাথে আমার কথা আছে, এই জন্য এসেছি। সারাদিন তো আমি বাড়িতেই ছিলাম না, বাড়ি ফিরে শুনলাম তুই বেরিয়ে গেছিস, তখনই বুঝেছি এখানে এসেছিস তুই, তাই তোর সাথে দেখা করতে এসেছি। সেসব তো বুঝলাম, কিন্তু তোকে এমন লাগছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে চিন্তিত আছিস। ফারহান একরাশ মন খারাপ নিয়ে কিঞ্জাকে জিজ্ঞাসা করে, এসব আমার জন্য হয়েছে তাই না? সেদিন যদি আমি তোকে আমার ভালোবাসার কথা না বলতাম তাহলে হয়তো এসব কিছু হতো না। কিঞ্জা হালকা হেসে বলে, পাগল তুই, তোর জন্য কেন হবে এইসব? এইসব তো আগে থেকেই হওয়ার কথা ছিল। আমি জানতাম মুনতাসির ভাইয়ের সাথে আমার বিয়েটা টিকবে না, তবে সে যে অন্য কারোর সাথে সম্পর্কে আছে সেটা জানা ছিল না আমার। তবে যা হয় ভালোর জন্য হয়। এতদিন তো আমি আটকে ছিলাম একটা মিথ্যা সম্পর্কের মাঝে, এখন আমি মুক্ত। জীবনটাকে এবার আমি আমার মতো করে গোছাতে পারবো। একা পথ চলতেই হতো আমার, সেটা আজ হোক বা কাল। সেই পথ চলা এখন থেকে শুরু হলে ক্ষতি কি, তাই না? তোর জন্য কিছুই হয়নি। অহেতুক এইসব ভেবে নিজের ওপর জুলুম করা বন্ধ কর ভাই। ফারহান পকেট থেকে কিছু চকলেট বের করে কিঞ্জার হাতে দিয়ে বলে, এগুলো তোর আর রূপন্তীর জন্য এনেছি। আগামীকাল আমি খুলনায় চলে যাব, আবার কবে দেখা হবে জানি না। নিজের খেয়াল রাখিস, আর পারলে আমায় মাফ করে দিস। আমি জানি কোথাও না কোথাও আমারও দোষ আছে এখানে। পাশে তাকিয়ে রূপন্তীকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে ফারহান বলে, তোমার বান্ধবীর খেয়াল রেখো, আর পারলে নিজেরও খেয়াল রেখো একটু। চোখ দেখে মনে হচ্ছে কেঁদেছে বিনা কারণে, নিজেকে কষ্ট দেওয়া কিন্তু বোকামি। রূপন্তী ফারহানের দিকে দৃষ্টি স্থির করে বলে, আমি আজীবনই বোকা। ফারহান রূপন্তীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, ভালো থেকো, আসি। পাশ থেকে কিঞ্জা বলে ওঠে, সাবধানে যাস, আর খুলনায় গিয়ে আমাকে আবার ভুলে যাস না, কল দিস কেমন? ঠিক আছে। বিদায় জানিয়ে ফারহান চলে যায়। কিঞ্জা রূপন্তীর হাতে সবগুলো চকলেট দিয়ে বলে, এখানে তো সব তোর পছন্দের চকলেট, এসব তুই নিয়ে যা। এমনিতেও আমার চকলেট খাওয়া ইচ্ছে নেই এখন। তোর জন্য চকলেট নিয়ে এলো, আর তোর পছন্দের একটাও চকলেট নেই কেন এখানে? আছে তো একটা, এই যে ডার্ক চকলেট, এটা আমি নিলাম, বাকিগুলো তুই রাখ। রূপন্তী মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বাড়ির ভেতরে ঢুকে কিঞ্জাকে বলে, দরজাটা লাগিয়ে দে। কিঞ্জা দরজাটা লাগিয়ে ঘরের দিকে যেতে যেতে বলে, আশেপাশে একটু তাকা ভাই। কেন? বলা তো যায় না, আশেপাশে হয়তো তোর আসল ভালোবাসাটা ঘুরে বেড়াচ্ছে। কথাটা বলে কিঞ্জা রূপন্তীর ঘরে চলে যায়। রূপন্তীর সাথে থাকে সে। কয়েকদিন যাবৎ বেচারি কিঞ্জার একদমই ঘুম হয়নি, তাই আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে।
সকালে ঘুম থেকে উঠে কিঞ্জা দেখে রূপন্তী তার আগেই উঠে পড়েছে। কিঞ্জা আড়মোড়া ভেঙে বলে, এত সকালে কিভাবে উঠলি তুই? কি জানি, এমনি ঘুম ভেঙে গেল। ভার্সিটি যাবি না? হ্যাঁ, যাব তো। আজকে মা আর বাবা একসাথে আমার ছোট ফুপির বাসায় গিয়েছে। আমাদের জন্য মা খাবার তৈরি করে রেখে গিয়েছে। চল খেয়ে নিই আগে, তারপর ভার্সিটিতে যাব। আচ্ছা। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর্ব সেরে দুজন তৈরি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দেয়। ভার্সিটিতে পৌঁছে গেটের সামনে প্রিয়কে দাঁড়িয়ে থাকতে দেখে রূপন্তী বলে, আরে প্রিয়, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ক্লাসে যাবে না? কিঞ্জা আর রূপন্তীকে দেখে প্রিয় হাসি মুখে উত্তর দেয়, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। রূপন্তী ভুরুদয় কুঁচকে জিজ্ঞাসা করে, আমাদের জন্য? কেন? আজকের প্রথম ক্লাস হবে না সেটা একটু আগেই জানালো আমাদের, তাই ভাবলাম আশেপাশে থেকে একটু ঘুরে আসা যাক। একা গেলে ভালো লাগবে না, তাই তোমাদের আসার অপেক্ষা করছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। তো বলো কোথায় যাবে? সামনেই একটা নতুন ক্যাফের উদ্বোধন হয়েছে, শুনলাম ওখানকার মোমো নাকি খুবই মজা। চলো আজকে মোমো খেয়ে আসি আমরা। ভালো আইডিয়া, এমনিতেই মোমো কিঞ্জার খুবই পছন্দ। একসাথে খাওয়া দাওয়া হবে আর আড্ডাও হবে। চলো চলো। প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তোমার আপত্তি নেই তো? কিঞ্জা চোখের ইশারায় বোঝায় না। প্রিয় ভেবেছিল কিঞ্জা হয়তো না করে দেবে, তবে তার কাছ থেকে হ্যাঁ বোধক উত্তর পেয়ে প্রিয় বেশ খুশি হয়। ক্যাফের ভেতরে বসে খাবার অর্ডার দিয়ে কিঞ্জাকে অন্যমনস্ক হয়ে বসে থাকতে দেখে প্রিয় জিজ্ঞাসা করে, তোমার কি কিছু হয়েছে? কিঞ্জা তৎক্ষণাৎই মাথা নাড়িয়ে উত্তর দেয়, হুম, কিছু হয়নি। তোমার চোখ মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু নিয়ে ভীষণ চিন্তিত। সামান্য না থাকলে, সমস্যা না থাকলে আমাকে বলতে পারো। কিঞ্জা কিছু একটা ভেবে বলে, আমি খালামণির বাড়ি থেকে একেবারে বেরিয়ে এসেছি। আপাতত রূপন্তীদের বাড়িতে থাকছি, কিন্তু আমার কিছু একটা করা দরকার। এভাবে তো আর সারা জীবন ওদের বাড়িতে আমি থাকতে পারবো না। এদিকে কোথা থেকে শুরু করব, কি করব কিছুই বুঝতে পারছি না আমি। হঠাৎ বেরিয়ে এলে কেন? যে সম্পর্কের জন্য থাকতাম সেই সম্পর্কটা ভেঙে গিয়েছে, তাই সেখানে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। প্রিয় কিছু বুঝতে না পেরে জিজ্ঞাসা করে, মানে? রূপন্তী কিঞ্চার হয়ে উত্তরে বলে, আসলে ওর খালাতো ভাইয়ের সাথে ওর বিয়ে হয়েছিল ছোটবেলায়। এত বছর সেই ছেলে দেশের বাহিরে ছিল, এখন দেশে এসে বলছে সে অন্য কাউকে ভালোবাসে, তাই কিঞ্জা যেন ওকে ছেড়ে দেয়। এই জন্য কিঞ্জা ডিভোর্স পেপারে সই করে একেবারে চলে এসেছে সবকিছু ছেড়ে। রূপন্তীর কথা শুনে প্রিয় কিঞ্জার দিকে তাকিয়ে খেয়াল করে সে স্বাভাবিকভাবেই বসে আছে। প্রিয়কে চুপ থাকতে দেখে কিঞ্জাকে জিজ্ঞাসা করে, এখানে তো শোকসভা চলছে না, তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? তোমার একটু মন খারাপ করছে না? কেন? আমাকে দেখে কি মনে হচ্ছে যে আমার মন খারাপ? তোমার চেহারা দেখে কিছু অনুমান করতে পারছি না আমি। থাক, অনুমান করতে হবে না তোমার। আমি ঠিক আছি। এই সম্পর্ক শেষ হওয়ারই ছিল, আমি আগে থেকেই প্রস্তুত ছিলাম এটার জন্য। যদি তাই হয় তাহলে বিয়েটা করেছিলে কেন? প্রিয়র এমন প্রশ্নে কিঞ্চা খানিকটা হেসে বলে, জীবন নাটকের চেয়েও নাটকীয় প্রিয়। কখনো যদি সম্ভব হয় তাহলে আমার জীবনের গল্পটা বলবো তোমায়, তখন আপনা আপনি এই প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে।